আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে শুরু করছি আমাদের কন্ট্রাক্ট আইনের পার্ট 3। আর এই পার্ট 3 তে আমরা ডিটেইলে পড়ব অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সো অফার অফ প্রপোজাল অ্যান্ড সেকশন 2 এর অর্থটা আসলে কি? এবং অফার থেকে যদি কখনো আসলে বড় কোশ্চেন হয়, ব্রড কোশ্চেন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে এই অফারটা মানে এইভাবে পড়তে হবে, এত ডিটেইলে পড়তে হবে। আদারওয়াইজ যদি এটা একটা কন্ট্রাক্টের এলিমেন্ট আকারে পড়তে হয়, তাহলে এটা এত ডিটেইলে পড়ার দরকার নেই। তো অফার অর প্রপোজাল সেকশন 2 এতে ডিফাইন করা হয়েছে, দ্য এন্টায়ার প্রসেস অফ এন্টারিং ইনটু এ কন্ট্রাক্ট begins with the proposal of an offer made by one party to another, and the proposal must be accepted to enter into agreement. দ্যাট ইজ, যদি আমরা কন্ট্রাক্ট করতে চাই তাহলে কিন্তু প্রপোজাল বা অফার মানে করতে হবে, অর্থাৎ বলতে হবে এক পক্ষকে যে আমি তোমার সাথে এই কন্ট্রাক্টটা করতে চাই। এটাই হচ্ছে আমরা বলছি অফার অর প্রপোজাল। প্রপোজাল মাস্ট বি অ্যাকসেপ্টেড টু এন্টার ইনটু এগ্রিমেন্ট। এবং এই যে অফারটা করা হবে বা প্রপোজালটা দেওয়া হবে, এটা কিন্তু চুক্তিতে উপনীত হওয়ার জন্য এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। According to Indian Contract Act 1872, proposal is defined in Section 2A when one person will signify to another person his willingness to do or not to do something, that is, abstain, with a view to obtain the assent of such person to such an act or abstinence, he is said to make a proposal or an offer. সো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী আমরা দেখতেছি যে প্রপোজালকে আবার ডিফাইন করা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি সে আরেকজন ব্যক্তিকে তার ইচ্ছার কথা জানায় যে তুমি এই কাজটি করবে আমার সাথে নাকি করবে না, অর্থাৎ তুমি অ্যাবস্টেইনও করতে পারো বা করতেও পারো। এখন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আসলে উদ্দেশ্যটা কি থাকে অফারের? উইথ এ ভিউ টু অ্যাসেনিং দ্য অ্যাসেন্ট অফ সাচ পারসন, দ্যাট ইজ, ওই ব্যক্তির কিন্তু আমরা অ্যাসেন্ট লাভের জন্য এটা করে থাকি। দেন ফিচার্স অফ এ ভ্যালিড অফার, একটা ভ্যালিড অফারের কি কি বৈশিষ্ট্য থাকে? দ্য পারসন মেকিং দ্য অফার প্রপোজাল ইজ রেফার টু অ্যান প্রমিজার or the offerer, and the person who accept an offer is referred to as promisee or the acceptor. The offerer must express his willingness to do or abstain from doing an act. Only willingness is not adequate, or just an urge to do something or not to do anything will not be an offer. And then an offer can either be positive or negative. It can be promised to do some act and can also be a promise to abstain from doing any act or service, but both are valid offers. সো একটা ভ্যালিড অফারের ফিচার্স গুলো কি কি? এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে অফার বা প্রপোজাল করছে তাকে আমরা প্রমিসার বা অফারর বলতে পারি, এবং সেক্ষেত্রে যে ব্যক্তি এই অফারটা গ্রহণ করে সে হচ্ছে প্রমিজি বা অ্যাকসেপ্টার। এখন যিনি অফারর, অর্থাৎ যিনি অফার করছেন, তাকে কিন্তু তার উইলিংনেস অবশ্যই প্রকাশ করতে হবে যে কোনো কিছু করতে চাওয়া অথবা করা থেকে বিরত থাকা নিয়ে উইলিংনেস, অথবা যে ঠিক আছে আমি এই কাজটি করব বা এই কাজটি করব না। তার মানে অফার পজিটিভ নেগেটিভ মানে দুইটাই হতে পারে এবং দুটাই কিন্তু ভ্যালিড। এই ক্ষেত্রে আমরা দেখছি যে মেইন টার্গেটই হচ্ছে টু মানে অপর পক্ষের যিনি প্রমিজি তার অ্যাকসেন্ট, অর্থাৎ তার সম্মতি গ্রহণ করা। দেন আমরা পরবর্তীতে দেখব ভ্যালিড অফারের কি কি এলিমেন্ট রয়েছে। কিছু এসেনশিয়াল এলিমেন্ট রয়েছে ভ্যালিড অফারের। তার মধ্যে প্রথমটাই হচ্ছে দুই পক্ষ থাকতে হবে, দ্যাট ইজ অফারর এবং অফারি। অ্যাট লিস্ট টু পার্টিস মানে অন্ততপক্ষে দুই পক্ষ থাকতে হবে। যে ব্যক্তি প্রপোজাল দেবে মানে অফার করবে, আর একজন পক্ষ তাকে সেটাতে অ্যাগ্রি করতে হবে। সো এটা যদি দুই পক্ষ না হয় তাহলে অফার ভ্যালিড হয় না। প্রপোজাল মাস্ট বি কমিউনিকেটেড, অর্থাৎ অফারর কোনো একটা বিষয়ে যদি মতামত নিতে চায় অফারির বা অ্যাকসেপ্টরের কাছ থেকে, তাহলে কিন্তু এখানে কমিউনিকেট করতে হবে। এই জন্যই বলছে সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। প্রপোজালের কমিউনিকেশনটা করাটা হচ্ছে ম্যান্ডাটরি আইনে। Offer is valid if it is conveyed to the offeree. Communication can either be expressed or implied. It can be communicated by terms such word of mouth, messenger, telegram, etc. Section 4 of Indian Contract Act says that communication of a proposal is complete when it comes to awareness of the person
to whom it is made. As for example, A proposes to sell a car to B at a certain price. Once B received the letter, then the proposal communication is completed. So এখানে আমরা দেখতেছি যে কমিউনিকেশন এক্সপ্রেস বা ইমপ্লাইড হতে পারে, মানে প্রকাশ্যও হতে পারে বা অপ্রকাশিতও হতে পারে, তবে কমিউনিকেট করতে হবে মুখের শব্দ দিয়ে বা মেসেঞ্জারের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, চিঠির মাধ্যমে কথা প্রকাশ করতে হবে। এবং ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা বলা হয়েছে যে প্রপোজালের কমিউনিকেশন তখনই কমপ্লিট হবে যখন এইটা যার কাছে আসলে পৌঁছানোর কথা ভাবা হচ্ছে তার কাছে সেটা পৌঁছাবে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে এ তার একটা কার সেল করার জন্য প্রপোজ করেছে এক বি এর কাছে সার্টেন প্রাইসে। বি যখন এই অফারটা রিসিভ করবে তখন ধরে নেওয়া হবে যে এখানে কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। দেন নেক্সট আমরা দেখছি যে তৃতীয় এলিমেন্ট, ইট মাস্ট ক্রিয়েট লিগাল রিলেশন। Offer must be such that when accepted, it will result in a valid contract. Mere social invitation cannot be regarded as an offer because if such an invitation is accepted, it will not be rise to any legal relationship. As for example, A invited B to a dinner and B accepted the invitation is a mere social invitation, and A will not be liable if he fails to provide dinner to B. It must be certain and definite. The terms of the offer must be certain and clear, and in order to create a valid contract, it must not be ambiguous, and it may be specific or general. Specific offer is an offer that is accepted by any specific or particular person or by any group to whom it is made, whereas general offer are accepted by any person. Now, আমরা কখন বলছি যে অফারকে অবশ্যই লিগ্যাল রিলেশন ক্রিয়েট করতে হয়? বলছে যে অফার অবশ্যই এমন রকম হবে যেটা ভ্যালিড কন্ট্রাক্ট দ্বারা গ্রহণ করা যায়। সোশ্যাল ইনভাইটেশন বলা হচ্ছে ইট ক্যান নট বি, অর্থাৎ সোশ্যাল ইনভাইটেশনকে আমরা অফার বলতে পারি না, কারণ এই ধরনের ইনভাইটেশন যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে এখানে কোনো লিগ্যাল রিলেশনশিপ রেজ করে না। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে এ বি কে ইনভাইট করেছিল ডিনারের জন্য এবং বি সেটা অ্যাকসেপ্ট করে। এটা কিন্তু একটা সোশ্যাল ইনভাইটেশন এবং সেই ক্ষেত্রে এ will not liable if he fails to provide dinner to B. B কে যদি এ ডিনারটি নাও প্রোভাইড করতে পারে তারপরও তাকে লায়াবল করা যাবে না। এটা সার্টেন এবং ডেফিনিট হতে হবে। টার্মস অফ দ্য অফার মাস্ট বি সার্টেন, অর্থাৎ অফারের টার্মস সার্টেন হতে হবে, ক্লিয়ার হতে হবে ভ্যালিড কন্ট্রাক্ট ক্রিয়েট করার জন্য, এবং এটা অ্যাম্বিগুয়াস হওয়া যাবে না, মানে ভেগ হওয়া যাবে না, ডেসক্রিপটিভ হওয়া যাবে না, স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক অফার অ্যাকসেপ্টেড স্পেসিফিক পার্টিকুলার পার্সন দিয়েই হতে হবে, অর গ্রুপ অফ পার্সন দিয়ে সেটা মানে অ্যাকসেপ্ট করতে হবে। আর জেনারেল অফার যদি হয় তো জেনারেল অফার যে কোনো ব্যক্তির দ্বারা অ্যাকসেপ্টেড করা যায়। তার মানে আমরা আবার এটাও দেখতেছি যে এই অফার আবার স্পেসিফিক বা জেনারেলও হতে পারে। স্পেসিফিক স্পেসিফিক ব্যক্তি কর্তৃক অ্যাকসেপ্ট হবে আর জেনারেল যে কোনো ব্যক্তি কর্তৃক অ্যাকসেপ্ট হতে পারে। দেন টাইপস অফ অফার, এখন এইটা নিয়ে আমার বলার আছে যে টাইপস অফ অফার আমরা অলরেডি চ্যাপ্টার 1 এ ডিটেইলে আলোচনা করেছি। এক্সপ্রেস অফার, ইমপ্লাইড অফার, এরকম বেশ কিছু অফার রয়েছে, কিন্তু সেখানে আসলে এই কেস স্টাডিজ গুলো ছিল না। সেই জন্য আমি আবার এই স্লাইডে আবারও নতুন করে ইনসার্ট করেছি। তো আমি খুবই সংক্ষেপে বর্ণনা করে যাব, বিশেষ করে কেসগুলা। তোমাদের যাদের কেস লাগবে তোমরা এই অফার অ্যাকসেপ্টেন্স নিয়ে এটা করতে পারো। Any promise that is made otherwise than a words is implied. A bid and or auction is an example of implied offer. তো এক্সপ্রেস অফার বলছে যে কিছু অফার রয়েছে যেটা একেবারে এক্সপ্রেসলি বলা হয়, আবার কিছু অফার রয়েছে যেটা ইমপ্লাইড। যেমন অকশন হচ্ছে ইমপ্লাইড, আর এক্সপ্রেস অফারটা হচ্ছে লিখিত, মানে উল্লেখযোগ্য, বলা থাকবে। নাও Upton on Severn RDC versus Powell case, wherein the defendant called a fire brigade assuming that those services would be free to him. However, it was found that his firm did not come under that of Upton. The court held that the truth of the matter is that the defendant wanted the service of Upton. He asked for the service of Upton, and in response to that, they offered their service and they were rendered on an implied promise to pay for them.
সো এখানে আমরা বলতেছি যে আপটন ভার্সেস সাবরান আর ডিসি ভার্সেস পাওয়েল কেস, যেখানে ডিফেন্ডেন্ট ফায়ার ব্রিগেডকে ডেকেছিল যে সার্ভিস ফ্রি হবে তার কাছে, কিন্তু সে দেখলো যে এই ফান্ড তাদের কাছে আসে নাই। অ্যান্ড দেন কোর্ট এখানে বলে যে সত্যিকার অর্থে বিষয়টা হচ্ছে এরকম যে ডিফেন্ডেন্ট সে হচ্ছে অপটনের সার্ভিস চাচ্ছিল। সে সার্ভিস চেয়েছে অপটনের কাছ থেকে, যে সে মনে ইন রেসপন্স টু অফার দেয়ার সার্ভিস, অর্থাৎ তারা যে অফার করেছিল সেই রেসপন্সে দে ওয়ার রেন্ডার্ড অ্যান ইমপ্লাইড প্রমিস টু পে ফর দেম, দ্যাট ইজ এটা তাদের একটা ইমপ্লাইড প্রমিস যেটা তাদেরকে পে করা লাগবে। ইন রামাজি দায়াওয়ালাস অ্যান্ড সন লিমিটেড ভার্সেস ইনভেস্ট ইম্পোর্ট, এখানে একটা কেস ছিল ইন্ডিয়ান এবং যুগোস্লাভিয়ান পার্টি নোটিস ফর রেভোকেশন অফ অ্যান আরবিট্রেশন ক্লজেস ইন দ্য কন্ট্রাক্ট বিটুইন পার্টিস ওয়াজ মেড বাই ইন্ডিয়ান পার্টি, to which the other party gave no reply. It was held that this would amount an implied acceptance. তার মানে যেহেতু তারা কোনো রিপ্লাই দেয়নি, চুপচাপ ছিল, ধরেই নেওয়া হবে যে তারা ইমপ্লাইডলি এটা অ্যাকসেপ্ট করেছে। The arbitration clause was deleted from the contract and a suit would lie in the court of law. Similarly, entering into an omnibus also amounts to implied acceptance, same as consuming edibles at a self-service restaurant. Therefore, in simpler terms, a contract that is entered into because of actions on the offeror's part may be referred to as an implied offer. Any contract entered into otherwise is an express offer. দেন আমরা নেক্সট পড়বো। নেক্সট স্লাইডে এখানে বলা হয়েছে টাইপস অফ অফার। সো স্পেসিফিক অফার 2 নাম্বার হচ্ছে ইমপ্লাইড অফার। So there are the offers that are made in any other way but are not in the form of the words, অর্থাৎ যে উদাহরণগুলো দেখলাম, কেস স্টাডিজ গুলো দেখলাম সেগুলো আর কি। দেন জেনারেল অফারের ক্ষেত্রে এখানে কেস স্টাডিজ আছে কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি এবং গৌরী দত্ত। So a company by the name of Carbolic Smoke Ball offered through an advertisement to pay £100 to anyone who would contract increasing epidemic, influenza, colds, or any disease caused by cold after taking its medicine, according to the prescribed instructions. It was also added that £1,000 have been deposited in Alliance Bank, showing our sincerity in the matter. One customer, Miss Carlyle, used the medicine and still contracted influenza and hence sued the company for the reward. The defendants gave the argument that the offer was not made with an intention to enter into a legally binding agreement, rather was only to puff the sales of the company. Moreover, they also contended that an offer needs to be made to a specific person, and here the offer was not to any specific person, and hence they are not obliged to the plaintiff. So general offer এর ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এইটা এক ধরনের মানে জেনারেল ওয়ার্ল্ড অ্যাট লার্জ এর কাছে অফার করা হয় এবং এখানে অফার কোনো স্পেসিফিক পার্সনের কাছে করা হয় না। এই ধরনের বলা হচ্ছে যে ইফ কন্ডিশন ইজ ইন অ্যান অফার আর সাচ দে ক্যান বি completed by many, then in that case offer is known as the general offer of continuing nature. Setting aside the argument of the defendant, the bench stated that in case of such offers, that is general offers, there is no need for communication or acceptance. Anyone who perform the conditions of the contract is said to have communicated his or her acceptance. Moreover, the money deposited by the defendant in Alliance Bank clearly shows that they intended to create a legally binding relationship. Hence, plaintiff was awarded with the amount. An Indian authority in this regard is Lalman Shukla versus Gauri Datta, wherein servant was sent by his master to trace his missing nephew. In the meanwhile, he also announced a reward for anyone finding his nephew. This is itself is an example of an offer
that is made to the world at large and hence a general offer. অর্থাৎ এখানে আরেকটা কেসে দেখা যাচ্ছে যে সার্ভেন্ট তার মাস্টারকে তার মিসিং নেফিউকে খুঁজতে পাঠায়, কিন্তু এর মধ্যে আবার সে ঘোষণা করে, মানে সার্ভেন্টকে মাস্টার অলরেডি কিন্তু পাঠিয়ে দিয়েছে যে তার নেফিউকে খুঁজো, আর এর মধ্যে সে ঘোষণা দেয় যে যে আমার নেফিউকে নিয়ে আসবে তাকে আমরা একটা র্যানসাম মানে একটা প্রাইজ মানি দেব। তো এই ধরনের এই অফার গুলোকে আমরা জেনারেল অফার বলতে পারি। দেন আমরা ২-৩ পড়লাম স্পেসিফিক অফার। কিছু অফার রয়েছে যেগুলো স্পেসিফিক পারসনের কাছে করা হয় এবং এই অফার গুলোই ওই স্পেসিফিক পারসনই শুধুমাত্র সেটা অ্যাকসেপ্ট করে এবং অন্য কেউ সেটা অ্যাকসেপ্ট করলে আসলে হয় না। সো স্পেসিফিক অফার যখন করা হয় কোনো পার্সোনাল সার্ভিসের ক্ষেত্রে, নো পার্টি হ্যাজ দ্য অথরিটি টু কাম অ্যান্ড টেক এ স্ট্যান্স দ্যাট হি ইজ দ্য পার্টি উইথ হুইচ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন মেড। সুতরাং স্পেসিফিক পার্সনের সঙ্গেই এখানে কন্ট্রাক্ট করা হয় এবং স্পেসিফিক পার্সনের সাথেই কন্ট্রাক্ট সম্পন্ন হবে। এই কনসেপ্ট বলা হয় ইটস সিন ব্রিফলি ইন দ্য কেস অফ বোল্টন ভার্সেস জন কেস wherein plaintiff had taken the business of one Brooklehurst. The defendant used to have business with the Brooklehursts and not knowing about the change in ownership of business sent him an order for certain goods. The defendant came to know about the change only after receiving an invoice, at which point he had already consumed the goods. The defendant refused to pay the price as he had set off against the original owner, for which the plaintiff sued him. সো এইখানে বলা হচ্ছে যে এই কনসেপ্টটা আসলে পাওয়া গিয়েছিল বল্টন ভার্সেস জোনস কেসে, যেখানে প্লেইনটিফ তার বিজনেস একটা বিজনেস নিয়েছিল এবং ডিফেন্ডেন্ট কি করেছিল, ইউজ টু হ্যাভ বিজনেস। সো সেও বিজনেস করেছিল কিন্তু সে জানতো না যে ওনারশিপের এখানে বিজনেসের একটা ওনারশিপের চেঞ্জ হয়েছে। সে কিছু অর্ডার করে কিছু গুডস এর জন্য। দেন দ্য ডিফেন্ডেন্ট কেম টু নো অ্যাবাউট দ্য চেঞ্জ, মানে এরপরে ডিফেন্ডেন্ট জানতে পারে যে সে একটা ইনভয়েস রিসিভ করে এবং সেখানে পয়েন্ট করা হয়েছে যে অলরেডি গুডস কনজিউমড। দেন ডিফেন্ডেন্ট রিফিউজ করে তার প্রাইস দিতে, যেহেতু বলতেছে যে যেহেতু অরিজিনাল ওনারের সঙ্গে তার একটা সেট আপ আছে, ফর হুইচ দ্য প্লেইন্টিফ সুড হিম। তো যেহেতু ডিফেন্ডেন্ট তাকে ওই টাকাটা দিতে অস্বীকৃতি জানায়, তো প্লেইন্টিফ তার বিরুদ্ধে মামলাটা করে। দ্য জাজেস গেভ এ unanimous judgment holding the defendant not liable. Pollocksy held that the rule of law is clear. If you intend to contract with A, B cannot substitute himself as A without your consent and to your disadvantage. It was also held that whenever a person makes a contract with a specific personality, a specific party, so to say, for writing a book, for painting a picture, or for any personal service, or if there is any set of due from any party, no one has the authority to come in and maintain that he is the party contracted with. So এখানে বলা হচ্ছে যে এখানে জাজমেন্ট একটা আনঅ্যানিমাস জাজমেন্ট জাজরা দিয়ে থাকে এবং হোল্ডারকে এখানে লায়াবল করে না। সো পোলক এখানে বলে যে এখানে রুল অফ ল ক্লিয়ার, অর্থাৎ যদি এ কোনো একটা চুক্তি করে তাহলে বলা হচ্ছে যে বি কিন্তু তাকে এ হিসেবে দাবি করতে পারবে না উইদাউট কনসেন্ট, মানে তার কনসেন্ট ছাড়া। এখানে আরো বলা হয় যে যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা কন্ট্রাক্ট করে স্পেসিফিক পার্সোনালিটি বা স্পেসিফিক পার্টির সঙ্গে কোনো বই লেখার জন্য অথবা কোনো পিকচার পেইন্টিং করার জন্য বা পার্সোনাল কোনো সার্ভিসের জন্য, দেন কোনো সেট আপ যদি সেখানে ডিউ থাকে, তাহলে কোনো অথরিটি আর কোনো ব্যক্তির নেই যে সে ওই পক্ষর হয়ে কন্ট্রাক্টটা কন্টিনিউ করবে বা কন্টিনিউ করতে পারবে। দেন আমরা নেক্সট দেখছি ক্রস অফার। সো এইখানে বলা হচ্ছে ক্রস অফার, দিস ইজ এ টাইপ অফ দ্য অফার ইন হুইচ টু পার্টিজ মেক সিমিলার অফার। দুই পক্ষ যদি একই রকমের অফার করে টু ইচ আদার উইদাউট এনি প্রায়র ইনফরমেশন অ্যাবাউট দ্য অফার মেড বাই দ্য আদার,
তার মানে অন্য পক্ষের আমি কিন্তু কোনো ইনটেনশন বা ইচ্ছা জানি না। বাট একই সঙ্গে দেখা যাচ্ছে ২ পক্ষ একই রকম যদি অফার করে। ক্রস অফারস আর নট কনসিডারড ভ্যালিড অফার এট অল। কারণ বলছে যে মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স ইন দিস কেসেস, দেয়ার ইজ নো মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স। দিস ইজ বিকজ ফর অ্যান অফার টু বি ভ্যালিড দেয়ার শুড বি অ্যান অফার অ্যান্ড অ্যান অ্যাকসেপ্টেন্স অফ কোর্স। নাও বেসিক এসেনশিয়াল অফ ক্রস অফার। ক্রস অফারের আবার কিছু বেসিক এসেনশিয়াল রয়েছে। সেম অফার হতে হয় টু ওয়ান অ্যানাদার অ্যান্ড অফার মাস্ট বি মেড ইন ইগনোরেন্স অফ ইচ আদার। প্রথমত একই অফার হতে হবে যা অফারর এবং অফারি দুজনাই একই অফার দুজন দুজনকে করবে এবং এই ক্ষেত্রে দুই পক্ষের মধ্যেই কেউ কারো অফার সম্পর্কে জানবে না। An important case in this aspect in English case of Tin versus Hoffman, the defendant wrote to a complainant and offered to sell him 800 tons of iron at 69 s per ton. At the same time, the complainant also wrote to the defendant and offered to buy the iron at similar terms. The issue in this case was that was there any contract between the parties, and would simultaneous offers be a valid acceptance? The court held that these were cross offers that were made simultaneously without knowledge of one another and would not bind the parties. And এই ক্ষেত্রে আমরা টিন ভার্সেস হফম্যান কেসে দেখছি যে এটা একটা গুরুত্বপূর্ণ কেস। এখানে ডিপেন্ডেন্ট কিন্তু কমপ্লেইনেন্টের কাছে অফার করেছিল যে ৮০০ টনের আয়রন সে 69s পার টন করে সেল করবে এবং সেম টাইম কমপ্লেইনেন্টও কিন্তু একই কথা ডিফেন্ডেন্টকে অর্থাৎ একই অফার ডিফেন্ডেন্টকে লিখেছিল এবং কেউ কারো অফার সম্পর্কে জানতো না। তো বলছে যে এই ইস্যুটা এরকম একটা কেস ছিল যেখানে দুই পক্ষের মধ্যে হয়তোবা কন্ট্রাক্ট ছিল যে তারা সাইমultaneously কোনো অফার করবে বা ইট উড বি এ ভ্যালিড বাট ইট শুড বি উইথ এ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। এক্ষেত্রে কোর্ট বলে যে এইটা হচ্ছে একটা ক্রস অফার। কারণ এখানে সাইমultaneously দুই পক্ষকে অফার করেছে এবং কেউ কিন্তু কোনো অ্যাকসেপ্ট করে নাই। Here is imperative to deduce that for a valid contract to be formed, there needs to be an offer and acceptance of the same. Whereas in the cross offer, and there is no acceptance but only simultaneous offers being, and therefore a cross offer will not lead to the formation of a contract. এখানে বলা হচ্ছে যে এটা ইম্পারেটিভ একটা বিষয় যে কোনো একটা ভ্যালিড কন্ট্রাক্ট যখন আমরা করতে চাই বা গঠন করতে চাই সেখানে অবশ্যই একটা অফার থাকে এবং একটা অ্যাকসেপ্টেন্স থাকে। একই সাথে থাকতে হয়। এখন ক্রস অফার আমরা বুঝবো কোথায়? যেখানে শুধুমাত্র অফারই থাকবে এবং কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না। Simultaneous offers being, and therefore a cross offer will not lead to the formation of a contract. যেহেতু উপরের কেসে আমরা দেখতেছি যে দুইটা একই সাথে অফার সম্পন্ন হয়েছে এবং সেখানে কোনো অ্যাকসেপ্টেন্স নাই, এটা একটা সাইমultaneous অফার। সেক্ষেত্রে এইটা আমরা বলতে পারি যে ফরমেশন অফ কন্ট্রাক্ট, এই সাইমultaneous অফার দিয়ে ফরমেশন অফ কন্ট্রাক্ট সাপোর্ট করা যায় না, মানে হয় না। অ্যান্ড দেন আমরা নেক্সট কেস দেখবো। নেক্সট এর ক্ষেত্রে বলা হচ্ছে কাউন্টার অফার। কাউন্টার অফার আমরা জানি যে এক পক্ষ আরেক পক্ষকে অফার করবে, অর্থাৎ আরেক পক্ষ আবার কাউন্টার কোনো একটা অফার করবে। দ্যাট ইজ ইউ অ্যাকসেপ্ট দ্য অরিজিনাল অফার বাট উইথ সার্টেন অ্যামেন্ডমেন্টস ইন দ্য অরিজিনাল অফার, thereby giving a new offer in response to original offer. This is known as the partial acceptance. That is, the accepting party agrees to certain extent, that is to certain offer, and then make some with some agreements or make some offer to the other party. Counter offer is a rejection of the original offer. An example of this would be A offers a car for 10 lakhs, B agrees to buy for 8 lakh. এ ১০ লাখে একটা কার বিক্রি করতে চাইলেও বি সেটা এগ্রি করে যে সে ৮ লাখে সেটা কিনবে, and this amounts to a counter offer and it would mean a rejection of the original offer. And in that case আমরা দেখছি যে এখানে যেহেতু বি আবার বলল যে আমি ৮ লাখ টাকায় কিনবো, তার মানে সে কিন্তু ফার্স্ট অফারকে রিজেক্ট করে নতুন করে আরেকটা অফার দিল। Later on, if B agrees to buy for 10 lakhs, A may refuse. Sir Jenkins, Chief Justice in Haji Muhammad Haji Jibha versus Spiner case held that any departure from original offer it's a vicious acceptance. In other words, an acceptance with a variation is not acceptance.
It's simply a counter proposal which must be accepted by the original offeror for it to formulate into a contract. So চিফ জাস্টিস এখানে বলেছিলেন যে অরিজিনাল অফার থেকে যখনই তুমি ডিপার্ট করছো তখনই কিন্তু এটা অ্যাকসেপ্টেন্সকে ভিসিয়েট করছে, এবং ইন দ্যাট কেস বলা যায় যে যখনই তুমি ভ্যারিয়েশন নিয়ে আসবে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে, ইটস নট অ্যান অ্যাকসেপ্টেন্স অ্যাট অল, এবং এইটাকে আমরা তখন বলতে পারি এটা কাউন্টার প্রপোজাল, এবং অবশ্যই অরিজিনাল যে অফার করবে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। Bombay High Court gave this decision based upon the landmark judgment of the Heidi versus Branch, in which an offer to sell a farm for £1,000 was rejected by the plaintiffs, who offered 950 for it. Subsequently, the plaintiff gave an acceptance to the original offer and holding that the defendant was not bound by a contract. The court said that the plaintiff accepted the original offer of buying the farm at the price of £1,000. It would have been a completely valid contract. However, he gave a counter proposal to it, thus rejecting the original offer. সো বম্বে হাইকোর্ট তার ডিসিশন দিয়েছিল হাইদি ভার্সেস ব্রেঞ্চ কেসে, যেখানে একটা অফার একটা ফার্ম সেল করার জন্য করা হয়েছিল £1,000, যা প্লেন্টিভ রিজেক্ট করে এবং অফার করে 950। সাবসিকুয়েন্টলি প্লেন্টিভ হ্যাভ অ্যান অ্যাকসেপ্টেন্স, এবং প্লেন্টিভ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছিল, holding that defendant was not bound by a contract. The court said that the plaintiff accepted original offer of buying the farm at the price £1,000. It would have been a completely valid contract. However, he gave a counter proposal to it, thus rejecting the original offer. সো প্রথমত ডিপেন্ডেন্ট বলছে যে ডিপেন্ডেন্ট যেহেতু অফারটা একেবারে অ্যাকসেপ্ট করেছিল, সো এটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হয়ে যায়। কিন্তু সে যেহেতু একটা কাউন্টার প্রপোজাল দিয়েছিল, সেহেতু অরিজিনাল অফারকে সে এখানে রিজেক্ট করেছে। দেন আমরা দেখব প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্টেন্স। কাউন্টার অফার অলসো ইনক্লুডস উইদিন দ্য counter's partial acceptance, meaning that a party to the contract cannot agree to those conditions of the agreement that favor him and reject the rest. The acceptance should be of the complete agreement, that is all its part. In Ramanbhai versus Nikalant versus Ghashiram Lodi Prasad, the plaintiff made an application for certain shares in a company with the underlying condition that he would be made the cashier in its new branch. Company did not comply with this and hence the suit. The court held that petitioner's application for shares was conditions on him being made the cashier and that he could have never applied for the shares had there been no such condition. And in that case, Raman Bhai versus Nikalnath versus ঘাসিরাম কেসে বলা হয়েছে যে প্লেন্টিফ একটা অ্যাপ্লিকেশন করে একটা কোম্পানি শেয়ারের জন্য, তবে সেখানে একটা আন্ডারলাইন কন্ডিশন থাকে যে তাকে যেন কাশিয়ার বানানো হয় নিউ ব্রাঞ্চের। কোম্পানি তার এই মতে কমপ্লাই করেনি এবং একটা সুট ফাইল হয়। সেই ক্ষেত্রে কোর্ট বলে যে পিটিশনার যে অ্যাপ্লিকেশন শেয়ারের জন্য ওয়াজ কন্ডিশন অন হিম বিং মেড দ্য ক্যাশিয়ার, দ্যাট হি উড নেভার হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য শেয়ার্স হ্যাড দেয়ার বিন নো সাচ কন্ডিশন। সো পিটিশনার এখানে কোম্পানির শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা কন্ডিশন দিয়েছিল। এই কন্ডিশনের কারণে এখানে কোনো রকম কোনো কন্ট্রাক্টের অফার অ্যাকসেপ্টেন্স বা প্রপোজাল কোনো কিছুই আসলে হয়নি। অ্যাকসেপ্টেন্স অফ এ কাউন্টার প্রপোজাল। In Hargopal versus People's Bank of Northern India Limited, an application for shares was made on a conditional undertaking by the bank that the applicant would be made the director of new branch. The shares were allotted to him without fulfilling the condition. The applicant did not say anything and took his dividends. Subsequent suit by him failed, as the court held that through his conduct had waived the condition. When a counter proposal is accepted, the contract arises in terms of the counter proposal and not in the terms of the original contract. দেন কেসটা খুবই ইজি। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন একটা ব্যাংকের সঙ্গে, এখানে ব্যাংক অ্যাপ্লিক্যান্ট শেয়ারের জন্য অ্যাপ্লাই করে বলল যে ঠিক আছে, তাকে যে শেয়ার অ্যালোকেট করা হয়েছে সে সেটা নিবে, কিন্তু তাকে ডিরেক্টর করতে হবে। তো শেয়ার তার নামে অ্যালোকেট করা হলেও কন্ডিশনটা ফুলফিল করা হয় না।
তো অ্যাপ্লিক্যান্ট এখানে কোনো কিছুই বলেনি, সে ডিভিডেন্ডটা নিয়েছে, মানে লাভের যে ক্ষুদ্রাংশটা দেওয়া হয়েছে, প্রফিটটা সে নিয়েছে এবং তার পরবর্তীতে সে একটা স্যুট ফাইল করেছে। তো এখানে কোর্ট বলল যে তার যে কাজ এখানে, এটা কন্ডিশনকে ওয়েভ করে দিয়েছে। মানে তুমি যদি ডিভিডেন্ড না নিতা, মামলা করতে, ওকে ঠিক আছে। তার মানে কি, তুমি ওই বরাদ্দকৃত শেয়ার নিছো, তারপরে তুমি প্রফিটও নিছো, এরপরে তুমি মামলা করেছো। দ্যাট ইজ ইউর ফার্স্ট অ্যাটিটিউড, ইটস ওয়েভড দ্য কন্ডিশন। Where the counter proposal is accepted, then contract arises in terms of counter proposal. Then another one is standing offer. An offer which remains open for acceptance over a period of time is called a standing offer. Tenders that are invited for supply of goods, a kind of standing offer. In Percival Limited versus London County Council Asylums and Mental Deficiency Committee, the plaintiff advertised for tenders for supply of goods. The defendant took the tender in which he had supplied to the company various special articles for a period of 12 months. In between these, the defendant didn't supply for a particular consignment. The court held that tender was a standing offer and that was to be converted into a series of the contracts by subsequent acts of the company, and that an order prevented the possibility of a revocation. Hence, the company succeeded to an action for breach of contract. And স্ট্যান্ডিং অফারের ক্ষেত্রে উদাহরণস্বরূপ এখানে বলা যায় যে এটা এক ধরনের টেন্ডার। যখন কোনো টেন্ডার আসলে কল করা হয়, এই ধরনের টেন্ডারগুলোকে আমরা স্ট্যান্ডিং অফার বলতে পারি। এখানে পার্সিভাল লিমিটেড ভার্সেস লন্ডন কাউন্টি কাউন্সিল অ্যাজাইলাম অ্যান্ড মেন্টাল ডিফিসিয়েন্সি কমিটির একটা কেস উল্লেখ করে বলা হয়েছে যে প্লেইন্টিফ অ্যাডভার্টাইজ করেছিল টেন্ডারের জন্য, সাপ্লাই অফ গুডস এর জন্য। তো ডিফেন্ডেন্ট কি করেছে, সে টেন্ডারটা গ্রহণ করে, ইন হুইচ হি হ্যাড টু সাপ্লাই কোম্পানিজ ভ্যারিয়াস স্পেশাল আর্টিকেলস ফর এ পিরিয়ড অফ 12 মান্থস। সে 12 মাসের জন্য বিভিন্ন ধরনের আর্টিকেল সাপ্লাই দিবে। সো ইন বিটুইন দিস, ডিফেন্ডেন্ট কি করেছে, ডিড নট সাপ্লাই ফর এ পার্টিকুলার কনসাইনমেন্ট, নির্ধারিত কিছু কিছু কনসাইনমেন্ট সে সাপ্লাই দেয়নি। দেন কোর্ট বলে যে টেন্ডার ওয়াজ এ স্ট্যান্ডিং অফার, টেন্ডার হচ্ছে স্ট্যান্ডিং অফার অ্যান্ড ইট ওয়াজ টু বি কনভার্টেড ইনটু সিরিজ অফ কন্ট্রাক্ট, এবং এটা সিরিজ অফ কন্ট্রাক্টে কনভার্ট করা যায় সাবসিকুয়েন্ট অ্যাক্ট দিয়ে অফ দ্য কোম্পানি, অ্যান্ড অ্যান অর্ডার প্রিভেন্টেড পসিবিলিটি অফ revocation. Hence, the company succeeded in an action for breach of contract. Difference between an offer and invitation to offer. Although invitation to offer is not a type of offer per se, it is imperative to distinguish both to even construe what an actual offer is. An invitation to offer is an offer to negotiate, an offer to receive offers, offers to offers. An offer is an final expression of willingness to get into a contract upon those following the terms. The concept of invitation to offer was explained in Privy Council case of Harvey versus Facey. The plaintiffs in this asked two questions from the defendant, that is, would you sell me your bumper helping telegram me the lowest price? The defendant only gave the answer to the latter question, and post which he refused to sell. The court held that the defendant was not to sell as he had only answered the second question and reserved the same for his first question. Thus, this clearly shows the distinction between offer and invitation to offer. So, offer and invitation to offer, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এবং সেই পার্থক্য বুঝাইতে গিয়ে এখানে একটা কেসের উদাহরণ দেওয়া আছে, এবং এই কেসে দেখানো হয়েছে যে এই কেসের যিনি প্লেন্টিফ অর্থাৎ হারবে, তাকে দুইটা কোশ্চেন ডিফেন্ডেন্ট জিজ্ঞেস করেছিল। সেটা হচ্ছে, তুমি কি আমার কাছে বাম্পার হল পেন বিক্রি করবে, আর আমাকে লোয়েস্ট প্রাইসটা টেলিগ্রাম করো। তো ডিফেন্ডেন্ট তাকে শুধুমাত্র একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল এবং লিখেছিল রিফিউজ টু সেল, যে তিনি বিক্রি করতে চাচ্ছেন না। তো কোর্ট এখানে বলেছে যে ডিফেন্ডেন্ট যেহেতু তার পেনটি বিক্রি করবে না, সে একটাই অ্যান্সার তাকে করেছে, দ্যাট ইজ সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার করেছে, অ্যান্ড রিজার্ভ দ্য সেম ফর দ্য ফার্স্ট কোশ্চেন। দ্যাট ইজ, এখানে তিনি ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা একটা ইনভাইটেশন টু অফার ছিল। অ্যান্ড আদিকান্দা বিশ্বওয়াল ভার্সেস ভুবনেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, যখন ডেভেলপমেন্ট অথরিটি কোনো একটা অ্যানাউন্সমেন্ট করে কোনো প্লট
অ্যালটমেন্টের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস অন পেমেন্ট অফ ফুল কনসিডারেশন, দেন অ্যাপ্লিকেশন এগেনস্ট দিস উইথ ফুল কনসিডারেশন ওয়াজ অনলি কনসিডার টু বি অ্যান অফার। তো বলছে যে এর বিরুদ্ধে যদি কোনো কিছু আমরা অ্যাপ্লাই করতে চাই উইথ ফুল কনসিডারেশন, তাহলে সেটা হচ্ছে একটা অফার। অ্যাজ দ্য ডেভেলপমেন্ট অথরিটি অনলি গেভ ইনভাইটেশন টু অফার and the offer can only be formalized into a contract when it is accepted by the development authority. দেন নেক্সট আমরা জেনারেল অফার স্পেসিফিক অফারের মধ্যে এখানে কিছু পার্থক্য রয়েছে। জেনারেল অফার ইজ মেড টু দ্য হোল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, স্পেসিফিক আমরা জানি স্পেসিফিক পার্সনের কাছে। জেনারেল অফার এনি পার্সন কনসিডার করতে পারে, বাট স্পেসিফিক অফার স্পেসিফিক পার্সন ইজ কনসিডার করে থাকে। দেন ল্যাপস অ্যান্ড রেভোকেশন অফ আর অফার, তো অফার ল্যাপস হয়ে যায় একটা রিজনেবল টাইমে। অফার ল্যাপস by not being accepted in a specific mood, or by rejection, or by offeror or offerer's death, insanity until acceptance, or by revocation before acceptance, or by subsequent illegality or destruction of the subject matter. So these are the revocation of the offer. Now when communication is complete, সো সেকশন 4 কন্ট্রাক্ট একটা বলা হয়েছে কমিউনিকেশন অফার ইট মাস্ট বি কমপ্লিট। অ্যান্ড কখন আমরা বুঝবো যেটা কমপ্লিট হয়েছে, আসলে যার কাছে অফারটা করা হয়েছে সে যদি অফারটা অ্যাকসেপ্ট করে, এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন। আর একটা হচ্ছে টাইম অফ রেভোকেশন অফার রেভোকেশন করার টাইম। Proposal can be revoked at any time before communication to its acceptance. That is, যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবার জন্য কমিউনিকেট করা হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু রেভোকেশন করার সুযোগ থাকে। রেভোকেশন অফ দ্য অফার বাই দ্য অফারর, অফারর ক্যান উইথড্র হিজ অফার বিফোর ইটস অ্যাকসেপ্টেড। The bidder can withdraw his offer at an auction sale before being accepted by any auctioneer using any of the customary methods. Example, A agreed to sell the property to B by written document which is stated in this offer to be left over until Friday 9 a.m. On Thursday, A made a contract to sell the property to C and B heard of this from X, and on Friday 7 a.m. he delivered to A acceptance of his offer. Held B could not accept A's offer after he knew it had been revoked by the sale of the property to C. A এগ্রি করে সেল করবার জন্য প্রপার্টি টু বি বাই এ রিটেন ডকুমেন্ট, যেখানে বলা ছিল যে এই অফার আনটিল ফ্রাইডে 9 AM পর্যন্ত থাকবে। অন থার্সডে এ একটি কন্ট্রাক্ট করে প্রপার্টি সেল করবার জন্য সি এর কাছে। এখন বি এটা এক্স এর কাছ থেকে জানতে পেরে ফ্রাইডে 7 AM সে ডেলিভার্টেড টু এ অ্যাকসেপ্টেন্স অফ হিজ অফার, মানে সে তখন তার অফারটি অ্যাকসেপ্ট করে। সো এই ক্ষেত্রে হেল্প দ্যাট বি কুড নট অ্যাকসেপ্ট এজ অফার আফটার হি নিউ ইট হ্যাড বিন রেভোকড বাই দ্য সেল অফ দ্য প্রপার্টিজ টু সি। তো এটা কোড বলে যে বি কিন্তু এই ক্ষেত্রে আর অফার অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ সে তো জেনে গেছে যে সি এই অফারটি গ্রহণ করেছে, আর সি এই অফারটি গ্রহণ করার মাধ্যমে এটা মানে অফারটি রেভোকড হয়ে গেছে। নাও অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কন্ট্রাক্ট অ্যাক্টের 1872 তে আলোচনা করা হয়েছে, এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে ইট ডিফাইন্স সেকশন 2B as when person to whom the proposal is made, it signifies his assent thereto. The offer is said to be accepted. Thus the proposal when accepted becomes a promise, and offer can be revoked before it is accepted. As is specified in the definition, if the offer is accepted unconditionally by the offeree to whom the request is made, it will amount to acceptance. When the offer is accepted, it becomes a promise. Now, এখানে বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স কন্ট্রাক্ট অ্যাক্টের 1872 তে আলোচনা করা হয়েছে, এবং অ্যাকসেপ্টেন্স বলতে আমরা বুঝছি যে যার কাছে প্রপোজালটা দেওয়া হয়েছে, অফারটা দেওয়া হয়েছে, সে যদি সেখানে সম্মতি দেয়। এখন বলা হচ্ছে যে অফার অ্যাকসেপ্ট করার পূর্বেও রেভোক হয়ে যেতে পারে। তো ডেফিনেশন আমরা যেটা দেখলাম যে যদি অফারটি আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড হয়ে যায় অফারি কর্তৃক যার কাছে রিকোয়েস্ট করা হয়েছে, দেন এটাকে আমরা অ্যাকসেপ্টেন্স বলতে পারি। এখন এ তার বাড়িটি 40 লাখ রুপিতে বিক্রি করার জন্য বি কে অফার করলো, দেন বি এই অফারটা অ্যাকসেপ্ট করলো, নাও এটা প্রমিস হয়ে গেল।
When offer is accepted, then it becomes a promise. It also becomes irrevocable. No legal obligation created by an offer. Now, mode of acceptance. Under Indian Contract Act, acceptance can be following two ways. Not only in Indian Act, Bangladesh Contract Act, it's also in same. One is implied acceptance, another one is express. So express one first I want to mention here. Express acceptance, which is made by means of word, oral or written, or is known as an express acceptance. For example, say offer B is watched for sale through a mail and A replies in positive to the offer by email. So this is express acceptance. Now, implied acceptance which is not implicitly made by means of speech, writing, or word or conduct of the person. By the conduct of the person to whom an offer is made, the striking of a hammer twice by the auctioneer in order to show his acceptance to the offer made by a bidder is an example of implied acceptance to the offer made by the bidder at an auction to the auctioneer. সো অ্যাকসেপ্টেন্স অ্যাবসোলিউটও হতে পারে, আনকোয়ালিফাইডও হতে পারে আন্ডার সেকশন 7। সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টু বি লিগালি এনফোর্সেবল ইট মাস্ট বি অ্যাবসোলিউট অ্যান্ড আনকোয়ালিফাইড of the Contract Act. Section 7 provides the order to turn an offer into an agreement. The acceptance to the offer must be absolute and unqualified. The logic behind the principle that the acceptance to the offer must be absolute and unqualified is that when acceptance is not absolute and is qualified, it results into a counter offer and which leads to the rejection of the original offer made by the offeror to the offeree. নাও অ্যাকসেপ্টেন্স বলছে অ্যাবসোলিউট হতে হবে, আনকোয়ালিফাইড হতে হবে। এর পিছনের লজিকটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স অফারের এগেনস্টে যে অ্যাকসেপ্টেন্স হয় এটা অ্যাবসোলিউট এবং আনকোয়ালিফাইড হওয়া জরুরি। কারণ যদি অ্যাকসেপ্টেন্সটা অ্যাবসোলিউট না হয় এবং যদি কোয়ালিফাইড হয়, দেন বলা হচ্ছে এটা কাউন্টার অফার ক্রিয়েট করে। ওকে, সো এটা হতে হবে অ্যাবসোলিউট এবং আনকোয়ালিফাইড। As for example, if A offers to sell his bike to B for rupees 10,000, B purchases A to sell him the bike for 7 rupees, to which A denies, and if B at any later point times agrees to buy the bike for 10,000 rupees, then A is under no obligation to sell him the bike as the counter offer made by B puts an end to the original offer. উদাহরণস্বরূপ আমরা দেখি যে এ তার বাইকটি 10,000 টাকা দিয়ে বিক্রি করার জন্য অফার করে বি এর কাছে, বি সেটা 7,000 টাকা দিয়ে কিনতে চায়। পরবর্তী যদি বি আবার 10,000 টাকা নিয়ে এসে একে বলে যে ঠিক আছে আগের দামেই কিনবো, আর এ যদি সেখানে বিক্রি না করতে চায়, এখানে কোনো লিগাল অব্লিগেশন নেই। কারণ যখন সে কাউন্টার অফার করেছে 7,000 টাকা দিয়ে বি দেবে কিনা, তখনই কিন্তু প্রথম অফারের মৃত্যু ঘটেছে। Now, it is also important that the acceptance made by the offeree should be in toto. That is, acceptance should be given to all the terms and conditions of the offer as active acceptance of only a part of the offer is not a good acceptance under the law. For example, A makes an offer to B of sell 30 kg of wheat of rupees 700, but B agrees to buy only 10 kg of wheat. Here, the acceptance made by B is not into with respect to the terms of the contract, and therefore acceptance made by B is no acceptance in the eye of law. So, acceptance যদি পার্টলি হয় এবং সেটা যদি খুব কম পোর্শনের জন্য হয়, তাহলে আইন আবার সেই অ্যাকসেপ্টেন্সকেও কিন্তু অ্যাকসেপ্টেন্স হিসেবে নাও গ্রহণ করতে পারে। এটা একটা অনেক বড় বিষয় এখানে মনে রাখতে হবে যে, যেমন উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যে এইখানে এ অফার করলো যে সে 70 কেজি হুইট বিক্রি করতে চায় 700 টাকা দিয়ে, কিন্তু বি অ্যাগ্রি করলো যে সে মাত্র 5 কেজি কিনবে। সো এটা কিন্তু একটা সে খুবই কম কিনতে চাচ্ছে। Legal rules and conditions for acceptance. Acceptance must be absolute and unqualified. Offeror's approval cannot be conditional. Acceptance must be told to the offeror. Acceptors just accept the offer if in his head and he does not mention the same to the offeror. It cannot be called an acceptance. Whether in an express manner or implied manner,
acceptance also should communicate it to the offerer. Acceptance must be recommended in the following mood. Acceptance is sometimes required in a prescribed specified communication mode. In a reasonable amount of time, the acceptance is given. It's a very rare that an offer is always to get acceptance at any time and at all times. Therefore, the offer defines a limit, a time limit. If it does not, it should not be acknowledged forever. And then next, mere silence is not acceptance. If offeree fails to respond to an offer made to him, his silence cannot be confused with acceptance. But there is an exception. There is an exception to these general rules. It's stated that in 3 weeks of the date on which the offer is made, the non-acceptance shall be communicated to the offerer. Otherwise, the silence shall be communicated as acceptance. নাও যদি অফারে রেসপন্ড করতে দেরি করে তাহলে বলা হচ্ছে যে তার সাইলেন্স কিন্তু কনফিউজড হতে পারে এবং সেটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ধরে নেওয়া হতে পারে। তো এখানে একটা এক্সেপশনাল রুল আছে। এখানে বলা হয়েছে যে ৩ সপ্তাহের মধ্যে যদি তুমি কোনো উত্তর না দাও, মানে এটাকে রিজেক্ট না করো, তাহলে সাইলেন্সকেই মনে করা হবে যে তুমি অ্যাকসেপ্ট করলা। মৌনতা সম্মতির লক্ষণ আইনই বলছে কিন্তু। When communication is complete. Communication of acceptance, section 4. Communication of acceptance is complete when it is put in the course of the transmission to him as to be out of the power of the acceptor to withdraw the same, and when it comes to the knowledge of the proposer. সো কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স আমরা জানি যে যখনই কমিউনিকেশনটা অফার তার কাছে পৌঁছাবে অ্যাকসেপ্টরের কাছে, সে সাথে সাথে এটা যদি উইথড্র করে অথবা সে যদি এটা গ্রহণ করে, বোথ কেসেই কমিউনিকেট করবে অফারেটের সঙ্গে। Revocation of acceptance. An acceptance may be revoked at any time but not afterward before the communication of the acceptance is complete as against acceptors. And then acceptance with subsequent condition. In the law of contract, the term condition is used to lose a sense and it's used synonymously as the terms condition or clause. In its proper sense, the term condition means some operative term subsequent or acceptance and prior acceptance. It's the fact on which the rights and duties of the parties to the contract depend on, and the fact can be any act or the omission by any of the contracting parties, an act or the third party, or a happening or not happening any natural event. Condition are of 3 types. Those are follows. সো ল অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে কন্ডিশন টার্মটি আসলে বলা হচ্ছে যে সিনোনিমাসলি কন্ডিশন ক্লোজ এই সকল অর্থে ব্যবহার করা হয়। আর প্রপার সেন্সে কন্ডিশন বলতে আমরা কোনো অপারেটিভ টার্ম বা সাবসিকুয়েন্ট অর টু অর অ্যাকসেপ্টেন্স প্রায়র টু দ্য অ্যাকসেপ্টেন্স এরকম টাইমে দেখি যে কোনো পক্ষ হয়তো বলে যে তুমি অ্যাকসেপ্ট করার আগে এই কন্ডিশনটা দেখে তারপরে এটাকে অ্যাকসেপ্ট করবে, বা কন্ডিশন সহ করবে বা কন্ডিশন ছাড়া করবে, বা অ্যাকসেপ্ট করতে হলে এই কন্ডিশন ফলো করতে হবে। কন্ডিশনের ক্ষেত্রে এটা আবার 2 ধরনের, এক্সপ্রেসও হতে পারে, ইমপ্লাইডও হতে পারে। এক্সপ্রেস কন্ডিশন খুবই সহজ, এটা লেখা থাকবে অথবা বলা হবে অথবা এক্সপ্রেসলি এগ্রি করবে যখন পক্ষরা কোনো কন্ট্রাক্টের মাধ্যমে, তখন আমরা সেটাকে এক্সপ্রেস কন্ডিশন বলতে পারি। অ্যান্ড ইমপ্লাইড কন্ডিশন সার্টেন ফ্যাক্টস which operates as a condition are not expressly mentioned by the parties but can be inferred by the conduct of the parties to contract is known as an implied condition. Then constructive condition, when the court believes that the parties to a contract it must be intended to operate certain condition because the court believes that the justice requires the presence of the condition, these conditions are known as the constructive conditions. সো ইমপ্লাইড কন্ডিশনটা আমরা বুঝি নাও। কনস্ট্রাকটিভ বলতে আমরা বুঝি যে যখন কোর্ট বিলিভ করে যে পক্ষরা কোনো একটি কন্ট্রাক্টের পক্ষরা অবশ্যই এমন একটা কাজ করার জন্য মানে ইন্টেনশন দেখিয়েছিল বা ইচ্ছা পোষণ করেছিল, যে কোর্ট বিলিভ করে যে এই কন্ডিশনটা না করলে হয়তো বা জাস্টিস লঙ্ঘিত হবে, দ্যাট ইজ এই কন্ডিশনটা জাস্টিসের জন্য দরকার, ওকে, বা এই কন্ডিশনের উপস্থিতি এক ন্যায় বিচারের জন্য দরকার, দেন সেই কন্ডিশনটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ কন্ডিশন। কন্ট্রাক্ট কামস ইনটু force by the act or the conduct of one party to the other party. The acts or conduct of the party can be
turned into a promise only by meeting of mind or an agreement between both the parties. An acceptance that carries a subsequent condition may not have the effect of counter proposal. Thus, where a person A accepted the terms of the contract for the sale of the good by accompanying the acceptance with the warning that if money was not delivered to him by a particular date, then the contract will remain repudiated. The acceptance of the offer would not be deemed to be a counter proposal. So, লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখতেছি যে যদি কোনো একটা কন্ট্রাক্ট কার্যকরী হয় কোনো পক্ষ বা অপর কোনো পক্ষ দ্বারা বা কোনো একটা কন্ডাক্ট কোনো একটা পক্ষের কোনো একটা কাজ, তো বলা হচ্ছে এটা প্রমিজে টার্ন নিতে পারে। তো কখন? বাই মিটিং অফ মাইন্ড অর অন অ্যান এগ্রিমেন্ট বিটুইন বোথ অফ দ্য পার্টিজ। বোথ অফ দ্য পার্টিজ এর এগ্রিমেন্টের মাধ্যমে আসলে তাদের কোনো একটা কন্ডাক্ট পরবর্তীতে প্রমিস অর্থাৎ অফার অ্যাকসেপ্টেন্স হতে পারে। অ্যাকসেপ্টেন্স হচ্ছে সেটাই, সাবসিকুয়েন্ট কন্ডিশন বলা হচ্ছে যে an acceptance that carries subsequent condition may not have the effect of counter proposal. That is, সাবসিকুয়েন্ট কোনো কন্ডিশন আমি ঠিক আছে পরিচালনা করব বা গ্রহণ করলাম, এটা অ্যাকসেপ্ট করা কিন্তু কাউন্টার প্রপোজালের মধ্যে পড়ে না। যখন কোনো একটা ব্যক্তি এ পার্সন এ সে যদি কোনো চুক্তির কোনো টার্মস মানে কোনো শর্ত যদি অ্যাকসেপ্ট করে কোনো সেলস অফ গুডস এর জন্য by accompanying acceptance with warning that if money was not delivered to him by a particular date then contract will remain repudiated. সে যদি বলে যে পার্টিকুলার ডেটে যদি টাকা এসে না পৌঁছায় তাহলে কন্ট্রাক্ট থাকবে না, দেন দিস অ্যাকসেপ্টেন্স অফ অফার উড নট বি ডিম টু বি অ্যাজ কাউন্টার প্রপোজাল। তাহলে এই ধরনের অ্যাকসেপ্টেন্সকে আমরা কাউন্টার প্রপোজাল হিসেবে কাউন্ট করতে পারি না। Then acceptance of counter proposal. In certain cases, person whose proposal or offer has not been accepted absolutely or unqualifiedly by the offeree, as the offeree attaches a counter proposal to the original proposal, the offeror becomes bound by the counter proposal. If by the conduct of offeror the he indicates that he has accepted the terms of the counter proposal laid down by the offeror. Then next provisional acceptance বলে একটা বিষয় আছে। Provisional acceptance is the type of acceptance by the offeree which is made subject to the final approval. তো provisional acceptance বলতে আমরা সেই ধরনের acceptance-কে বুঝি যেখানে অফারই বলা হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে। প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স ডাজ নট অর্ডিনারিলি বাইন্ড আইদার পার্টি। এ ধরনের অ্যাকসেপ্টেন্স কোনো পক্ষকেই বাইন্ড করে না কন্ট্রাক্টে আনটিল ফাইনাল অ্যাপ্রুভাল ইজ গিভেন বাই অফ দ্য প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স মেড বাই দ্য অফারি। আনটিল দ্য অ্যাপ্রুভাল ইজ গিভেন, offeror is at the liberty to cancel the offer made to the offeree. Now, Union of India versus Narayan Singh case, High Court of Punjab held that where the condition attached to the auction sale of the liquor was that the acceptance of the bid shall be subject to the confirmation by the Chief Commissioner, the contract will not be complete till the highest bid is confirmed by the Chief Commissioner, and till the confirmation is made, the person whose bid is provisionally accepted is at liberty to withdraw the bid. So, Union of India versus Narayan Singh case, High Court of Punjab বলেছে যে যদি কন্ডিশন অকশনের সঙ্গে অকশন অফ সেল অফ লিকুইডের সঙ্গে যদি অ্যাটাচ থাকে এবং অ্যাকসেপ্টেন্স অফ বিড এবং এই বিড যদি অ্যাকসেপ্ট করা হয় তো বলা হচ্ছে তাহলে এটা সাবজেক্ট টু কনফার্মেশন অফ চিফ কমিশনার। চিফ কমিশনারের কনফার্মেশনের বলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। দেন কন্ট্রাক্ট উইল নট বি কমপ্লিট, মানে এই কন্ট্রাক্ট কখনোই কমপ্লিট হবে না টিল দ্য হাইয়েস্ট বিড ইজ কনফার্মড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না হাইয়েস্ট বিড কনফার্ম হয় চিফ কমিশনারের দ্বারা। And till confirmation is made, then the provision whose bid is provisionally accepted is the liberty to withdraw the bid. And then provisional acceptance, like it's continuing with the different case references. Letter to intend to accept,
এই জিনিসগুলো আমাদের আসলে অফার অ্যাকসেপ্টেন্স অ্যান্সারের জন্য প্রয়োজন নাই। দেন সার্টেনিটি অফ টার্মস, মানে অফারের ক্ষেত্রে বা অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে টার্মস সার্টেনিটি থাকতে হবে। এটা আমাদের দরকার নাই। সো দিস আর অল দ্য লিঙ্কস ফ্রম হুইচ আই হ্যাভ টেকেন দোজ ম্যাটেরিয়াল। If you have any question, you can make comments, question in the comment section. And that's all for today. Allah Hafiz. Meet you soon, inshallah.